ফাইনালি দাদুকে নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। দাদু এতটাই খতরনাক যে তার নাম শুনলে রাশিয়ার পর্যন্ত প্যান্ট ভিজে যেত। সে অতীত ভুলে গিয়ে শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে চায়, কিন্তু হঠাৎ সে জানতে পারে তার পুরো পরিবারকে কে মেরেছিল। ভাই রে ভাই, এরপর যে সে কি তাণ্ডব শুরু করে যেটা দেখলে তোমারও গায়ের রক্ত গরম হয়ে যাবে। অন্যদিকে সেই লোকটাও কোনো সাধারণ কেউ নয়। ব্যাচ শুরু হয়ে যায় বাঘে সিংহে লড়াই। ভায়োলেন্স কত প্রকার ও কি কি সেটা তুমি এই ভিডিও দেখলে বুঝতে পারবে। বলছিলাম 2025 সালে রিলিজ হওয়া শিশু রোড টু রিভেঞ্জ মুভির কথা, কিন্তু সমস্যা হচ্ছে মুভিটি হল ভিডিও। তবে কথা দিচ্ছি মুভির স্টোরি এতটাই স্ট্রং আর হিংস্র যে তোমাদের কি বলবো। এই মুভিটা শুধু অ্যাকশন নয়, এটা এক চরম জিত আর প্রতিশোধের গল্প। গাইস, যেহেতু আমাদের এই সিনে স্ট্রাইক চ্যানেলটি একদমই নতুন, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আর বেশি কথা না বলে ঘুরে আসা যাক আরও একটি ব্রুটাল মুভি থেকে। আগের গল্পে আমরা আতামিকে দেখেছিলাম সে মাটির নিচ থেকে 20 কেজি সোনা করে পেয়েছিল, আর সেই সোনা কিনে নিয়েছিল এক বেপরোয়া নাচি বাহিনী। আর এরপর সে তাদের সাথে কি কি করেছিল তোমরা সেটা ভালো করেই জানো, আর যারা জানো না তারা নিশ্চয়ই সেই ভিডিওটি দেখোনি, তাই আই বাটন বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তবে আমার সাজেশন থাকবে এই ভিডিও শেষ করে তবে সেটা দেখবে। সেই ঘটনা 2 বছর পার হয়ে গেছে, এখন 1946 সাল। ইতিমধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, আর তাই আতামি সেই 20 কেজি সোনা বিক্রি করে সে তার বাড়িতে ফিরে এসেছে। তার বাড়িতে তার পরিবারের কাউকেই আমরা দেখতে পাই না। আসলে 2 বছর আগে তার পুরো পরিবারকে সোভিয়েত সৈন্যরা নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, আর তারপর সে কি করেছিল সেটা তোমরা ওই ভিডিওটি দেখলে বুঝতে পারবে। যাই হোক, বাড়িতে ফিরে এসে আতামি একেবারেই ভেঙে পড়ে, কারণ তার ছোট্ট ছোট্ট বাচ্চারাও তাদের হাত থেকে রক্ষা পায়নি। সে তার পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখতে থাকে। সে এই জায়গাটি ছেড়ে অন্য কোথাও চলে যেতে চায়, কারণ এই এলাকাটির নাম কারেলা, যা একসময় ফিনল্যান্ডেরই অংশ ছিল। কিন্তু ফিনল্যান্ড আর সোভিয়েতের মধ্যে একটা চুক্তি হওয়ার ফলে এই কারেলা এখন সোভিয়েতদের দখলে চলে গেছে। আতামি তার পরিবারের স্মৃতি ধরে রাখার জন্য এই বাড়িটিকে সে সাথে করে ফিনল্যান্ডে নিয়ে যেতে চায়। তাই সে প্রতিটি কাঠের টুকরো নম্বর লিখে কাঠগুলো খুলে ট্রাকে লোড করতে থাকে। সেই কুকুরটিকে ট্রাকে বসিয়ে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। তার উদ্দেশ্য এই সোভিয়েত এলাকাটি ছেড়ে দ্রুত ফিনল্যান্ডে গিয়ে তার পরিবারের শেষ স্মৃতি নিয়ে বাকি জীবনটুকু কাটিয়ে দেওয়া। অন্যদিকে সাইবেরিয়ার এক কারাগারে আমরা দেখতে পাই আরেকজন মানুষকে, যে এখন কয়েদি। একজন জেনারেল তার কাছে এসে জানায় যুদ্ধের সময় সে তার ব্যাটালিয়ন নিয়ে ফিনল্যান্ডের কারেলা শহরে ঢুকেছিল এবং সে সেখানে চরম হত্যাকাণ্ড চালিয়েছে। সেই হত্যাকাণ্ডের ভিতরে আতামির পরিবারও ছিল। জেনারেল বলে সেই আতামি রেড আর্মির প্রায় 300-র বেশি সেনাকে একাই মেরে ফেলেছিল। সে অত্যন্ত বিপজ্জনক আর খুবই ভয়ঙ্কর একজন কমান্ডার। আমাদের 300 আর্মিকে মারার পর সে এখন বিশ্বজুড়ে পরিচিত হয়ে গেছে। এখন আমি চাই তুমি যেহেতু তার পরিবারকে মেরেছো, তাই আতামিকেও তোমাকে মেরে ফেলতে হবে। তোমার যা যা দরকার আমি দেব। যদি তুমি তাকে মারতে পারো তাহলে আমি তোমাকে চিরদিনের জন্য মুক্ত করে দেব। এই কয়েদির নাম ছিল ইগোর। সে জেনারেলের প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে আতামি তার বাড়ির মালামাল নিয়ে যখন যাচ্ছিল তখন 2 জন আর্মি অফিসার তার ট্র্যাক আটকে দেয়। আতামি দেখতে পায় পিছন থেকে আরো একটি গাড়ি আসছে। সে বুঝে যায় এদের উদ্দেশ্য মোটেই ভালো নয়। আতামি পাসপোর্ট দিলে সেই পাসপোর্টটি পিছনের গাড়িতে বসা অফিসারকে দেখানো হয়। আর এখানে আমরা অফিসারের জায়গায় সেই ইগোরকে দেখতে পাই, যে আতামির পুরো পরিবারকে খুন করেছিল। ইগোর পাসপোর্ট দেখে চিনে ফেলে যে এই হচ্ছে সেই আতামি। ইগোর ঠান্ডা গলায় বলে, শুনেছিলাম আতামি তার পুরনো বাড়িকে খুব ভালোবাসে। মুহূর্তেই তার চেহারা রং বদলে যায়, আর সে বলে তাকে তার বাড়ি সহ তাকে এখানে পুড়িয়ে ফেলো। আতামি তার সাইড মিররে সব দেখছিল। সে দেখে 2 জন অফিসারের মধ্যে একজন একটি মদের বোতলে আগুন ধরানোর চেষ্টা করছে, আর অন্যজন বন্দুক নিয়ে তৈরি হয়ে আছে। সে বুঝতে পারে তার সাথে কিছু একটা হতে যাচ্ছে। তারা হামলা করার আগেই আতামি বিদ্যুৎ গতিতে একজনকে এমনভাবে শেষ করে দেয় যা দেখে ইগোরের অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে আতামি সেই বন্দুকধারীকে তার গাড়িতে তুলে মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সে দ্রুত ট্র্যাক নিয়ে ছুটতে শুরু করে ফিনল্যান্ডের বর্ডারের দিকে। এক পর্যায়ে আতামি দেখে তার বন্দুকটিতে গুলি নেই। সেই অজ্ঞান হওয়া সৈনিকের জ্ঞান ফিরলে আতামি তাকে বাধ্য করে নিজের বন্দুকে গুলি ভরতে। অন্যদিকে ইগোরও তাকে ধাওয়া করার জন্য আরেকটি সেনা ট্র্যাক পাঠায়। কিছুদূর যাওয়ার পর আতামি তার ট্র্যাক থামিয়ে তার পেছনে আসা সেই ট্র্যাকে থাকা সব সৈন্যদেরকে খুবই ভয়ানকভাবে মেরে ফেলে। ততক্ষণ ইগোরও সেখানে চলে আসে, আর এই দৃশ্য দেখে বুঝতে পারে যে সে কার সাথে পাঙ্গা নিয়েছে। ইগোরের সাথে থাকা সৈনিকটি আতামির উপর গুলি চালাতে চায়, কিন্তু সে গুলি চালানোর আগেই আতামি তাকে গুলি করে শেষ করে দেয়। আতামির টার্গেট এখন ইগোরের ওপরে। তবে আতামি জানতো না যে এই ইগোরই তার পুরো পরিবারকে হত্যা করেছিল, যার ফলে আতামি তার উপর গুলি না চালিয়ে তার জিপের টায়ার উড়িয়ে দেয়। এরপর সে স্থান থেকে নিজের ট্র্যাক নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে। তবে ইগোর ছিল খুবই হারামি। সে দ্রুত রেডিওর মাধ্যমে সেখানে আরো কিছু ভয়ানক সেনাকে পাঠাতে বলে, যারা কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় আর আতামিকে ধাওয়া করতে শুরু করে। ইগোর নিজেও ততক্ষণে তার জিপের টায়ার ঠিক করে আতামির পিছু পিছু আসতে থাকে। আতামি জানতো যে তার পিছনে নিশ্চয়ই আরো সৈন্য আসবে, তাই সে তার রাস্তা বদলে ফেলে। কিন্তু ইগোর এতই চালাক যে সে আতামির এই কৌশল ধরে ফেলে। ফলে সঙ্গে সঙ্গে সব সৈন্যরা আবারও আতামির পিছনে পড়ে যায়। কোনোভাবেই তাকে জীবিত ছেড়ে দেওয়া যাবে না।
আতামি তখন সেই সৈন্যদের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু সৈন্যরা বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরে থাকায় আতামির গুলিতে তাদের কোনো ক্ষতি হয় না, বরং একজন সৈন্য আতামির দিকে গুলি চালালে সেটা তার হাতে এসে লাগে। ট্রাকটি প্রায় উল্টেই যাচ্ছিল, কিন্তু কোনো মতে সে ট্রাকটিকে সামলে নেয়। এদিকে একজন লাফিয়ে আতামির ট্রাকে উঠে উপর থেকে গুলি চালাতে থাকে। আতামি কোনো রকমে নিজেকে বাঁচিয়ে সেই সৈন্যকেও নিচে ফেলে দেয়, আর ঠিক তখনই পিছন থেকে আসা ইগোরের জিপ গাড়ি তাকে পিষে ফেলে। অন্য সৈন্যগুলো আতামিকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু আতামিকে মারা কি এতই সহজ? আতামি একাই সব সৈন্যদের খুবই ভয়ানকভাবে মেরে ফেলতে থাকে। এক পর্যায়ে আতামির পিছনে শুধু ইগোর ছাড়া আর কেউই ছিল না। ইগোর সুযোগ বুঝে আতামির ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আতামির ট্রাকে তখনও সেই মারা যাওয়া সৈনিকের দেহ পড়েছিল, যার কাছে ডিনামাইটও ছিল। আতামি তখন সেই দেহটিকে নিয়ে ইগোরের জিপের উপর ছুড়ে মারে, কিন্তু বিস্ফোরণ হওয়ার আগেই ইগোর দ্রুত জিপ থেকে লাফিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। এদিকে আতামি দ্রুত ট্রাকটা নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে, আর গাছের লতাপাতা দিয়ে আগুনগুলো নেভাতে থাকে। একটু পর আগুন নিভে গেলে সে ট্রাক থামিয়ে সবকিছু চেক করতে থাকে আর ইঞ্জিনে পানি ঢালে, কারণ এখনো তাকে অনেক দূর যেতে হবে। তার কুকুরটিকে খাবার দিয়ে তার হাত থেকে গুলিটি বের করে ফেলে। ঠিক তখনই সে উপরে কিছু ফাইটার প্লেনের ছায়া দেখতে পায়। সে বুঝতে পারে তাকে এখান থেকে এখনই পালাতে হবে, তাই দ্রুত ট্রাক স্টার্ট দিয়ে ছোটাতে শুরু করে। কিন্তু ততক্ষণে উপর থেকে প্লেনগুলো ঝড়ের বেগে গুলি চালাতে শুরু করেছে। আতামি দিশেহারা হয়ে ট্রাকটা এদিক ওদিক করে বাঁচাতে থাকে, কিন্তু এভাবে সে কতক্ষণ বাঁচতে পারবে সেটা সে নিজেও জানে না। কিন্তু আতামি তো আর হার মানার পাত্র নয়। এদিকে ক্রমশ প্লেনগুলো তার একদম কাছে চলে আসছিল। তখনই আতামির সামনে একটা ভাঙা ঘর দেখতে পায়, আর সাথে সাথে ট্রাক নিয়ে তার ভিতরে ঢুকে পড়ে। আতামি জানে এই প্লেনগুলো এই ঘরটিকে মুহূর্তের মধ্যে উড়িয়ে দেবে, তাই সে অপেক্ষা করতে থাকে কখন প্লেনগুলো এখানে বিস্ফোরণ ঘটায়। ঘরটি বিস্ফোরিত হওয়ার আগেই আতামি কোনো মতে ট্রাক নিয়ে বেরিয়ে ঘন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। জঙ্গলের ভিতরে ঢুকে যাওয়ায় প্লেনের পাইলটরা তাকে আর খুঁজে পায় না, কারণ বড় বড় গাছের কারণে প্লেন থেকে তাকে ভালো করে দেখাই যাচ্ছিল না। কিন্তু হঠাৎ একজন পাইলট আতামির ট্রাক দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে প্লেনটি 90 ডিগ্রি ঘুরে গিয়ে আতামির ট্রাক লক্ষ্য করে গুলি চালাতে থাকে। আতামি পিছনে প্লেন আসতে দেখে একটু বুদ্ধি করে। প্লেনটি যখন একদম কাছাকাছি চলে আসে তখন আতামি হঠাৎ জোরে ব্রেক করে, ফলে প্লেনটি ট্রাকে ধাক্কা খেয়ে দূরে ছিটকে গিয়ে পড়ে, আর পাইলট সেখানেই বারবিকিউ হয়ে যায়। আতামি দেখে এখন তার পিছনে আর কেউ নেই, তাকে দ্রুত এই জঙ্গল থেকে বেরিয়ে নিরাপদ দূরত্বে যেতে হবে। জঙ্গল থেকে বের হওয়ার আগে সে আকাশের দিকে তাকায় যে অন্য সেই প্লেনটা দেখা যায় কিনা। অনেকক্ষণ কাউকে দেখতে না পেয়ে সে আবারও ফিনল্যান্ডের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু বেশি দূর যাওয়ার আগেই তাকে খুঁজতে থাকা দ্বিতীয় প্লেনটি আতামিকে চিহ্নিত করে ফেলে। এরপর সেটি আবারও তাকে লক্ষ্য করে ঝড়ের মতো গুলি ছুটতে থাকে, তবে সৌভাগ্যক্রমে প্লেনটির গুলি শেষ হয়ে যায়। পাইলট যে কোনো মূল্যে আতামিকে শেষ করে দিতে চাচ্ছিল, তাই সে প্লেনটিকে সোজা নিচে নামিয়ে আনতে থাকে। আতামি বুঝে যায় সে তার প্লেন দিয়ে সোজাসুজি ট্রাকে ধাক্কা মারতে চাইছে। আতামি বুদ্ধি করে গুলি করে তার ট্রাকে বাঁধা কাঠের দড়ি কেটে দেয়। এরপর সে সজোরে একটি ব্রেক চাপড়ে ট্রাকের কিছু কাঠ সামনে এসে পড়ে, ফলে প্লেনটি ট্রাকের সঙ্গে ধাক্কা না খেয়ে দূরে গিয়ে ছিটকে পড়ে, আর সেটা সেখানে বিধ্বস্ত হয়ে যায়। এভাবেই আতামির চতুরতা এবং সাহস তাকে আরও একবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়। তবে প্লেনের পাইলটটি তখনও বেঁচে ছিল, কারণ সে প্যারাশুট ব্যবহার করে আগেই বাইরে বেরিয়ে গিয়েছিল। তাকে দেখে সে যখন রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে যাচ্ছিল তার দিকে, তখন সে হঠাৎ দেখতে পায় আরও একটি বিমান তার দিকে ধেয়ে আসছে। তাই আতামি তাকে না মেরে দ্রুত কাঠগুলো ট্রাকে লোড করে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু ততক্ষণে সে যুদ্ধ বিমানটি তার উপর একের পর এক বোমা ফেলছিল, যার কারণে নিচে থাকা পাইলটও মরে, আর আতামিও নিজেকে বাঁচাতে ট্রাক নদীতে নামিয়ে দেয়। পানির নিচে সে সবার আগে তার কুকুরটিকে মুক্ত করে দেয়, যাতে সে অন্তত প্রাণ বাঁচাতে পারে। এরপর সে নিজেও ট্রাক থেকে বেরিয়ে পড়ে। ট্রাকটি তখন দ্রুত জলের গভীরে তলিয়ে যাচ্ছিল, কিন্তু আতামি তার বাড়ির কাঠগুলোকে হারাতে চাচ্ছিল না, কারণ এই কাঠগুলোর সাথে তার পরিবারের স্মৃতি জড়িয়ে আছে। তাই সে দ্রুত জলের নিচে গিয়ে দড়িগুলো খুলে দেয়, ফলে কাঠগুলো আবার জলের উপরে ভেসে উঠতে থাকে। তবে অনেকক্ষণ জলের নিচে নিঃশ্বাস না নেওয়া সে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর আমরা দেখি সব কাঠ এবং আতামির কুকুরটি জলের উপরে ভেসে উঠেছে, কিন্তু আতামির কোনো চিহ্নই নেই। আর তখনই আমরা দেখি একটি কাঠের টুকরোর সাহায্যে সে আবারও ভেসে উঠেছে। এদিকে ইগোর সেই জায়গাতে এসে পৌঁছায় যেখানে আতামি তার ট্রাক নিয়ে জলে ঝাঁপ দিয়েছিল। সে একটি নৌকা নিয়ে সৈন্যদের পাঠায় আতামির লাশ খোঁজার জন্য, কিন্তু সৈন্যটি জানায় জলের নিচে একটি ট্রাক আছে, কিন্তু আতামির দেহ কিংবা কাঠগুলোর কিছু সেখানে নেই। ইগোর বুঝে যায় আতামিকে ধরা এত সোজা নয়। অন্যদিকে আতামি সেই ভেসে থাকা কাঠগুলো দিয়ে একটি ভেলা তৈরি করেছিল। সে ভেলায় করে এতক্ষণে একটি তীরের কাছে এসে পৌঁছেছে, আর সেখানে সে একটি পরিত্যক্ত ট্যাঙ্গারি দেখতে পায়। ট্যাঙ্কটি দেখে তার একটি বুদ্ধি আসে। সেই ট্যাঙ্কের ভিতরে অনেকগুলো অস্ত্র ছিল। আতামি দ্রুত সেই ট্যাঙ্কটিকে মেরামত করে পুরোপুরি প্রস্তুত করে ফেলে। এখান থেকে ফিনল্যান্ডের বর্ডার খুব কাছেই, তাই সে তার কাঠগুলো নিয়ে সেই বর্ডারের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে ইগোর কিন্তু জানতো আতামি ফিনল্যান্ডে যাবে, আর তাকে যেতে হলে এখান দিয়ে যেতে হবে। তাই সে অনেক সৈন্য নিয়ে সীমান্তে এসে অপেক্ষা করতে থাকে। আতামিও ট্যাঙ্ক নিয়ে দ্রুত ফিনল্যান্ডের সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছিল। যদি সে একবার ফিনল্যান্ডে পৌঁছাতে পারে তবে সোভিয়েত সৈন্যদের তার আর ক্ষতি করার সাধ্য থাকবে না। ইগোর তার ট্যাঙ্কটাকে দেখতে পেয়ে তার লোকেরা অনবরত গুলি চালাতে থাকে, কিন্তু আতামি তার ট্যাঙ্কে সেট করা বোমাগুলো অ্যাক্টিভ করে দেয়, ফলে পুরো ট্যাঙ্কটি শূন্যে উড়ে গিয়ে অন্য পারে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তখনই ট্যাঙ্কের বেল্ট ছিঁড়ে
গিয়েছিল, ফলে ট্যাঙ্কটি উড়িয়েও ফিনল্যান্ডের মাটিতে ঠিকঠাক ভাবে পৌঁছাতে পারে না। আসলে আতামের পরিকল্পনা এটাই ছিল যে ট্যাঙ্কটাকে উড়িয়ে সোভিয়েতের এলাকা পার করে ফিনল্যান্ডে পৌঁছানো, কিন্তু এখন তার এই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। সে জানতো তাকে এখনই ধরে ফেলা হবে, তাই সে দ্রুত একটি ছুরির হাতল খুলতে থাকে। এরপর সে তার কুকুরটিকে ট্যাঙ্ক থেকে বের করে দেয়, যেটা সাথে সাথে সীমান্ত পার হয়ে ফিনল্যান্ডে পৌঁছে যায়। ঠিক তখনই ইগোর সেখানে এসে আতামিকে ধরে ফেলে। ইগোর তাকে গুলি করতেই যাবে, ঠিক তখনই সেখানে জেনারেল চলে আসে আর তাকে নির্দেশ দেয় আতামিকে না মেরে এখনই সাইবেরিয়ার জেলে নিয়ে যেতে হবে। এরপর আতামি আর তার বাড়ির কাঠগুলোকে একটা ট্রেনে বোঝাই করা হয়। ট্রেনে করে সবাই সাইবেরিয়ার দিকে রওনা হয়েছিল। ইগোর সেই কম্পার্টমেন্টের ভিতরে যায় যেখানে আতামিকে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। সে আতামিকে নির্মমভাবে টর্চার করে। একই সাথে সে প্রচন্ড নিষ্ঠুরতার সাথে বলতে থাকে, যুদ্ধের সময় আমি হাজার হাজার মানুষকে মেরেছি, যাদের মধ্যে তোমার পরিবারও ছিল। আমি তোমার স্ত্রী এবং তোমার 2 সন্তানকে খুবই নৃশংসভাবে খুন করেছি এবং তোমার সবচেয়ে ছোট ছেলেকে আমি 8 টুকরো করেছিলাম। এই কথাগুলো শোনার পর আতামি রাগে রীতিমতো কান্না করতে থাকে। তার পরিবারকে যে মেরেছে সে তার এখন সামনে দাঁড়িয়ে আছে, এটা যেন সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। এই কথাগুলো বলে ইগোর সেখান থেকে বেরিয়ে সেই কম্পার্টমেন্টে প্রবেশ করে যেখানে বাকি অফিসাররা বসেছিল। ওদিকে আতামি তার পরিবারের খুনিকে দেখার পর সে আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছিল না। সে তার সমস্ত শক্তি দিয়ে দড়ি ছিঁড়ে নিজেকে মুক্ত করে ফেলে। তার কম্পার্টমেন্টের দরজার বাইরে 2 জন পাহারাদার ছিল, তাদের মধ্যে একজন ভিতরে যায় আতামিকে চেক করার জন্য। তখন আতামি তার চামড়ার নিচ থেকে একটা ছুরি বের করে। মানে একবার ভাবো সে কি লেভেলের পাপী। আসলে তখন সেই ছুরিটির হাতল খুলছিল এই কারণে যেন সেটা সে তার চামড়ার ভিতরে লুকিয়ে রাখতে পারে। ভাই রে ভাই, যাই হোক আতামি সেই সৈনিককে খুবই জঘন্যভাবে মেরে ফেলে। তখন অন্য সৈনিকটি তার বন্ধুর এই করুণ অবস্থা দেখে ভয় পেয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে তার প্রাণ হারায়। এরপর আতামি আরও একটি কম্পার্টমেন্টে ঢুকে পড়ে যেখানে অনেকগুলো সৈনিক ঘুমিয়েছিল। সে খুবই নিঃশব্দে এক এক করে সবাইকে মেরে ফেলে। সে আসলে সেই অফিসারদের খুঁজছিল যে তার পুরো পরিবার এবং তার দেশের মানুষদের হত্যা করেছিল। এরপর সেই কম্পার্টমেন্টের দরজা বন্ধ করে ট্রেনের উপরে উঠে যায়, কিন্তু অন্ধকারে একটি লোহার পাইপের সঙ্গে ধাক্কা খেয়ে সে একটি কম্পার্টমেন্টের ভিতরে ছিটকে পড়ে। এই কম্পার্টমেন্টে থাকা সব সৈন্যরা তখনও জেগেছিল। তাকে দেখা মাত্রই সবাই পাগলের মতো গুলি চালাতে থাকে, কিন্তু আতামিকে ধরা বা মারা এত সহজ ছিল না। সে 2টো মেশিন গান দিয়ে সেখানে থাকা সব সৈন্যদের খুবই বাজেভাবে মেরে ফেলতে থাকে। এদিকে ইগোর সেই অফিসারদের সাথে বসেছিল। সে পিছনের বগিগুলোতে গুলির শব্দ শুনেই বুঝতে পারে এটা নিশ্চয়ই আতামির কাজ। সে তার বগি থেকে বাইরে এসে দেখে পিছনের বগিগুলো নরকে পরিণত হয়ে গেছে। আতামি এক এক করে সব বগি শেষ করে দিচ্ছিল। ভাই রে ভাই, আতামির এমন ভয়াবহ তাণ্ডব দেখে ইগোর কিন্তু ঘাম ছুটে যায়। তাই সে আতামির হাত থেকে বাঁচতে দ্রুত ট্রেন থেকে বগিটিকে আলাদা করে দেয়। ঠিক তখনই আতামি বাইরে এসে দেখতে পায় ইগোর তার চোখের সামনে থেকে দূরে সরে যাচ্ছে। আতামি তখন একটা জিনিসের উপর থেকে এক টানে কাপড় সরিয়ে ফেলে আর আমরা দেখতে পাই এটা একটা ভয়ঙ্কর মিসাইল ছিল। ইগোর তখন ভয়ে সেই কম্পার্টমেন্টের ভিতরে চলে আসে যেখানে সব অফিসাররা বসেছিল। সে প্রচন্ড রেগে গিয়ে সবাইকে মারতে থাকে। জেনারেল তখন ইগোরকে অনুরোধ করে বলে, আমাকে ছেড়ে দাও, এখানে অনেক টাকা আছে, তুমি এই টাকাগুলো নিয়ে যেতে পারো। কিন্তু ইগোর তার কোনো কথাই শুনে না, সে তাকেও মেরে ফেলে, কারণ তাদের জন্যই আজ আতামি বেঁচে আছে আর তার জীবন ঝুঁকিতে পড়েছে। আর ঠিক তখনই সে পিছন থেকে খুব ভয়ানক একটা শব্দ শুনতে পায়। আসলে আতামি সেই মিসাইলটি অ্যাক্টিভ করে দিয়েছিল, তাই বগিটাকে নিয়েই মিসাইলটি বিদ্যুৎ গতিতে সামনে যেতে থাকে আর সেটা গিয়ে এক পর্যায়ে ট্রেনের সেই অংশে ধাক্কা খায় আর আতামি গিয়ে সোজা ইগোরের উপর আক্রমণ করে। আর ফাইনালি এখানে শুরু হয়ে যায় এক অতি ভয়ঙ্কর মারামারি। দুজন একে অপরকে খুবই নির্মমভাবে মারতে থাকে, কেউ যেন কার থেকে কম নয়। অনেক মারামারির পর ইগোর প্রচন্ড চিৎকার করে আতামিকে বলতে থাকে যে তোর সমস্যা কি, আল্লাহ তোকে কিভাবে বানিয়েছে, তুই মরিস না কেন। ওখান থেকে আতামি কোনো রকমে সেই বগিতে চলে যায় যেখানে সেই মিসাইলটি রাখা ছিল। সে গিয়ে মিসাইলটির বাঁধন খুলে দেয়। মুহূর্তেই মিসাইলটি সোজা গিয়ে ইগোরের বগিটিকে আঘাত করে। আতামি ট্রেনের যে অংশটি ছিল সেখানে আর কোনো ইঞ্জিন না থাকায় সেই বগিটা আবারও পিছনে পড়ে যায়। এদিকে মিসাইলটি একেবারে ইগোরের সামনে চলে আসে আর মিসাইলের সুইচ ইগোরের মুখে লাগতেই সেখানে এক বিশাল বিস্ফোরণ হয় আর যার কারণে সবকিছুর সাথে সাথে ইগোরও সেখানে মারা যায়। এইভাবেই আতামির প্রতিশোধের আগুন অবশেষে শান্ত হয়। এরপর আমরা দেখি আতামি 2 দিনের যাত্রা শেষ করে একটি ট্রেনের কামরা নিয়ে ফিনল্যান্ডের সীমান্তে এসে পৌঁছেছে। এই কামরায় তার বাড়ির সেই কার্ডগুলো ছিল। সেখানে ফিনল্যান্ডের সৈন্যরা তার পাসপোর্ট দেখতে চায়। আতামি যখন নিজের পাসপোর্ট দেখায় তখনই তারা তাকে সিলেক্ট করে। তারা বুঝতে পারে এই ব্যক্তি সেই কমান্ডো যিনি একাই সোভিয়েতের 300-রও বেশি সৈন্যকে হত্যা করেছিল। সে আসলে একজন হিরো চেয়ে কম ছিল না, যাকে এক নামে পুরো পৃথিবী চেনে। যাই হোক, এরপর আতামি ফিনল্যান্ডে ফিরে সে তার বাড়ির কার্ডগুলো দিয়ে আবারও তার ঘর তৈরি করতে শুরু করে। ঠিক তখনই সে দেখতে পায় সেখানে কিছু স্থানীয় লোক অস্ত্র হাতে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে আতামির মন ভেঙে যায়, কারণ নিজের দেশের মানুষও তাকে মারতে আসছে। তাই সে আবারও রেডি হয়ে যায় তাদের সাথে লড়াই করার জন্য। কিন্তু তারা কাছে এসে তাকে অবাক করে দিয়ে বলে, আসলে ভাই আমরা এখানে এসেছি আপনাকে সাহায্য করতে। যেটা শুনে আতামি খুবই ইমোশনাল হয়ে যায়। এরপর তারা সবাই মিলে আতামিকে তার বাড়ি বানাতে সাহায্য করে। আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে এই অ্যাকশন থ্রিলার মুভিটি শেষ হয়ে যায়।
তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমিও কি আতরের মতো কম কথা বলো? কমেন্ট করে জানাও। আর নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, যারা এখনো প্রথমবার দেখোনি, ডেসক্রিপশনে লিংক থেকে দেখে নিও। তো দেখা হচ্ছে আরো একটা ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।